অফিসে মিটিংয়ে নাস্তা দিয়েছে। খেতে গিয়ে মনে হলো ছেলে দুটি এখনো খুব পছন্দ করে। না খেয়ে প্যাকেট করে বাসায় নিয়ে আসলাম। আমার বাবাকে দেখতাম এমন করতো। এখন আমি বাবা হয়ে বুঝলাম বাবারা বোধ হয় এমনই। অথচ আজকে দীর্ঘ ৩০ বছর পর সেই ছেলেরা আমার খাওয়া আর থাকা নিয়ে প্রকাশ্যে ঝগড়া বাঁধিয়েছে। আমাদের বসার ঘরে সেদিন যে দৃশ্য তৈরি হলো তা দেখার চেয়ে আমার মৃত্যু অনেক সহজ ছিল। বড় ছেলে শাফিন গলা উঁচিয়ে বলছে, আমি একা কেন বাবাকে খাওয়াবো? বাবা কি আমারে সম্পত্তি বেশি দিয়েছে? ছোট থেকেই তো শুভকে মাথায় তুলে রাখা হয়েছে। ছোট ছেলে শুভ ততোধিক কর্কশ গলায় জবাব দেয়, কেন? মায়ের চিকিৎসা খরচ যখন একা চালিয়েছিলাম তখন তো তুমি একটা টাকাও দাওনি। এখন আমি নতুন বিয়ে করেছি, আমার নিজস্ব সংসার আছে, খরচের হাত অনেক বেশি, তাই তুমি বাবার সব দায়িত্ব নেবে। আমার চোখের সামনে নিজের রক্তে গড়া দুই সন্তান যেন দুটো খ্যাপা কুকুরের মতো মাংসের টুকরো নিয়ে কামড়াকামড়ি করছে। আর সেই টুকরোটা অন্য কিছু নয়, আমি তাদের নিজের বাবা। তারপর তারা এক প্রকার সর্বসম্মত সিদ্ধান্তই নিয়ে ফেলল, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যে ছেলেদের জন্য যৌবন বয়সে নিজের ইচ্ছা, আহ্লাদ, ভালো লাগা সবকিছু বিসর্জন দিয়ে কষ্ট করলাম, যে ছেলেদের মুখের দিকে তাকিয়ে ছেঁড়া জুতো আর একই শার্ট বছরের পর বছর পার করে দিলাম, সেই ছেলেরা আজ আমার দুই বেলা ভাতের বোঝা বইতে নারাজ। আমার নিজের ঘাম আর রক্তের বিনিময়ে গড়ে তোলা এই ৬ তলা বিল্ডিংয়ের বিরাট বাসায় আমার বুড়ো হাড় দুটো ফেলার মতো বিন্দুমাত্র জায়গা নেই। বুকের ভেতরটা যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু আমি চোখে এক ফোঁটা জল আসতে দিইনি। মানুষ যখন চরম আঘাত পায় তখন কান্নার নদীর জল শুকিয়ে কঠিন শক্ত পাথর হয়ে যায়। আমিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, ওরা যদি সিদ্ধান্ত নিতে পারে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর, তাহলে আমাকে যদি সত্যি সত্যি বৃদ্ধাশ্রমে রেখে আসে, আমিও আমার সিদ্ধান্তে অটল থাকব। জীবনে আর কোনোদিন এই বাড়িতে পা রাখবো না, ওদের সামনে নিজের অস্তিত্ব প্রকাশ করব না। সেদিন রাত গভীর হতেই বড় ছেলে শাফিন আমার রুমে এলো। তার পায়ের শব্দে বুঝলাম সিদ্ধান্ত কার্যকর করার চূড়ান্ত বার্তা নিয়ে এসেছে। রুমে ঢুকে দরজার তোয়ালে টাঙানো জায়গাটার দিকে তাকিয়ে সে বলল, বাবা, মা মারা গেছে ৩ বছর হয়ে গেল। আমি জানি তোমার একা থাকতে কষ্ট হয়, সারাদিন চুপচাপ বসে থাকো, সেই জন্য বলছিলাম কি, তোমার মতো সমবয়সী লোকেদের সাথে যদি তুমি থাকতে পারো তাহলে মনটা ভালো হয়ে যাবে, ওখানে সঙ্গী সাথী পাবে। ছেলেটার কথার পেছনের বিষাক্ত প্রলেপটা বুঝতে আমার বাকি রইল না। আমি তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি বলতে চাস বাবা তুই? আমি তো এখানেই ভালো আছি, তোদের চোখের সামনে আছি, এটাই তো আমার পরম শান্তি। শাফিনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। বিরক্তিতে মুখটা কুঁকড়ে সে সরাসরি আসল চেহারায় চলে এলো। এত কথা বলতে পারবো না, কালকে সকালে ব্যাগ গুছিয়ে রেখো, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, সেখানেই তুমি ভালো থাকবে। আমাদের ওপর আর বাড়তি চাপ সৃষ্টি করো না। কথাগুলো বলেই সে উত্তরের অপেক্ষা না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার শব্দটা আমার বুকের গভীরে গিয়ে যেন একটা ভারী হাতুড়ির মতো আঘাত করলো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি উঠে দাঁড়ালাম, ধীর পায়ে এগিয়ে গেলাম কাঠের ভারী আলমারিটার দিকে। ড্রয়ারের গোপন চাবিটা বের করে লকটা খুললাম, সেখান থেকে সযত্নে বের করে আনলাম এই ৬ তলা বিল্ডিংয়ের মূল দলিলপত্র। জমি কেনার রসিদ থেকে শুরু করে প্ল্যান পাস আর ফ্ল্যাটের প্রতিটি কাগজের ফাইল, যে বিল্ডিংয়ের প্রতিটি ইটে আমার হাড়ভাঙা খাটুনির স্মৃতি জড়িয়ে আছে। যা করার একমাত্র উদ্দেশ্য ছিল আমার পর যেন দুই ভাই শান্তিতে মাথা গুঁজে থাকতে পারে। আমি ধীরে সুস্থে দলিলগুলো আমার পুরনো ট্রাভেল ব্যাগের তলায় কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখলাম। তারপর কয়েক জোড়া জামা কাপড় ভরে ব্যাগটার চেন টেনে দিলাম। রাতের আধারে আমার সিদ্ধান্ত স্থির হয়ে গেল। সকাল হতেই সাফিন আর শুভ এসে দাঁড়ালো। বড় ছেলে গাড়ির চাবি হাতে নিয়ে বলল, চলো। আমি ব্যাগটা হাতে নিয়ে নামলাম। আমার নিজের হাতে গড়া বাড়ি, যার প্রতিটি কোণ আমার চেনা। সেই বাড়ির সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় একবারের জন্য পেছন ফিরে তাকাইনি। বড় ছেলে আমাকে গাড়িতে তুলে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। পুরোটা পথ আর বৃদ্ধাশ্রমের সেই অচেনা গেট দিয়ে ঢোকা পর্যন্ত আমি একটি কথাও বলিনি। আমার নীরবতাই ছিল ওদের অপরাধের প্রতি আমার শেষ উপহার।
বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার যখন আমাকে একটা ছোট্ট রুমে নিয়ে বসালো, তখন আমার হাতের ব্যাগটার কথা মনে পড়ল। ব্যাগটার ভেতরে শুধু জামাকাপড় নেই, আছে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই দলিলপত্র। যে ছেলেরা ভেবেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে তারাই রাজত্ব ভোগ করবে, তারা জানে না যে বাবা তিল তিল করে গড়তে জানে, সে সিদ্ধান্ত নিলে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতেও জানে। বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের ভেতরে রাতগুলো বড্ড বড় আর নিস্তব্ধ। পাশের বেডে রহমান সাহেব সারা রাত হাঁপানির কষ্টে ছটফট করেন, আর আমি সিলিংয়ের দিকে তাকিয়ে আমার বৃদ্ধ বয়সের জীবনটাকে হিসেব করতে থাকি। যে ছেলেদের হাতের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলাম, আজ তারা আমাকে সমাজের চোখে অবহেলা না করার মিথ্যে অজুহাতে এখানে ফেলে গেছে। কিন্তু সাফিন আর শুভ যা ভেবেছে তা জীবনেও হবে না। তারা ভেবেছে বুড়ো বাবা কোণঠাসা হয়ে কেঁদে কেটে দিন পার করবে, আর তারা ছয়তলা বিল্ডিং এর মালিক বনে গিয়ে আয়েশ করবে। পরদিন সকালে আমি বৃদ্ধাশ্রমের সুপারিনটেন্ডেন্ট জাহির সাহেবকে রুমে গেলাম। জাহির সাহেব লোকটা বেশ অমায়িক। আমার ব্যাকগ্রাউন্ড এবং শান্ত স্বভাব দেখে তিনি কৌতূহলী হলেন। আমি ধীর কণ্ঠে বললাম, জাহির সাহেব, আমার একজন বিশ্বস্ত এবং পাকা আইনজীবীকে দরকার। খুব জরুরি একটা কাজ আছে। জাহির সাহেবের মাধ্যমে যোগাযোগ হলো অ্যাডভোকেট সাজ্জাদ সাহেবের সঙ্গে। বিকেলে তিনি বৃদ্ধাশ্রমে এলেন। আমার পুরনো ট্রাভেল ব্যাগের তলা থেকে যখন ছয়তলা বিল্ডিংয়ের মূল দলিলপত্র, প্ল্যান পাস আর স্ট্যাম্পগুলো বের করে সাজ্জাদ সাহেবের টেবিলে রাখলাম, তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। এত বড় সম্পত্তির মূল দলিল আপনি সাথে করে নিয়ে এসেছেন? আপনার ছেলেরা জানে? সাজ্জাদ সাহেব চোখ কপালে তুললেন। আমি একটা শীতল হাসি হেসে বললাম, ওরা জানে আমি খালি হাতে বের হয়ে এসেছি। আইনজীবী সাহেব, আমি কোনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি না। যে ছেলেরা আমাকে তাদের ঘর থেকে তাড়িয়ে দিতে পারে, আমার ঘামের টাকায় গড়া বিল্ডিংয়ে তাদের 1 ইঞ্চি জমিও আমি দেব না। সাজ্জাদ সাহেব চশমাটা ঠিক করে বললেন, আইনগতভাবে সম্পত্তি এখনো পুরোপুরি আপনার নামে। আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনি কি চান? আমি চাই একটা উইল তৈরি করতে। আমার মৃত্যুর পর কিংবা এখন থেকেই আমার এই ছয়তলা বিল্ডিংয়ের সম্পূর্ণ মালিকানা যাবে বৃদ্ধাশ্রমের নামে। ফ্ল্যাটগুলো থেকে প্রতি মাসে যে মোটা অঙ্কের ভাড়া ওঠে তার সবটা চলে আসবে এই ট্রাস্টের অ্যাকাউন্টে, যা দিয়ে এই আশ্রয়ের মতো অসহায় বৃদ্ধদের চিকিৎসা আর খাবারের খরচ চালানো হবে। আর সাফিন শুভ, ওরা আমার রক্ত হতে পারে, কিন্তু আমার সম্পত্তির উত্তরাধিকারী ওরা আর নেই। সাজ্জাদ সাহেব আমার দৃঢ়তা দেখে এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। তারপর চশমাটা পুঁছতে পুঁছতে বললেন, কাগজপত্র প্রস্তুত করতে আমার কয়েকদিন সময় লাগবে। সব রেডি করে আমি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সই করানোর ব্যবস্থা করছি। এদিকে আমার ফেলে আসা রাজত্বে তখন অন্য ঝড় উঠেছে। সাফিন আর শুভ ধরে নিয়েছিল বাবা চলে গেছে, এবার ফ্ল্যাট আর দোকানগুলোর ভাড়া ভাগাভাগি করে নেবে। কিন্তু মাসের 1 তারিখ আসতে বাঁধল আসল বিপত্তি। নিচের তলার দোকানদার এবং ফ্ল্যাটের পুরনো ভাড়াটেরা সাফ জানিয়ে দিল, শাহেদ সাহেবের লিখিত অনুমতি আর ওনার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আমরা কাউকেই ভাড়া দেব না। হতাশ ও ক্ষিপ্ত হয়ে সাফিন আর শুভ বাবার ঘরের কাঠের আলমারি ভেঙে ফেলে। ড্রয়ার, তোশকের তল, ট্র্যাঙ্ক সব তোলপাড় করে ফেলে তারা। কিন্তু কোথাও মূল দলিলের কিচ্ছু নেই। জমি কেনার মূল কাগজ না থাকলে তো ফ্ল্যাট বিক্রি করা দূরের কথা, ব্যাংক লোন নেওয়া বা নামজারি করাও অসম্ভব। শুভ চেঁচিয়ে উঠল, ভাই, বুড়ো কি কাগজগুলো সাথে করে নিয়ে গেছে নাকি? ও তো ব্যাগে শুধু কয়েকটা জামা নিয়ে গেল। সাফিন গলা টাইট ঢিলে করতে করতে রাগে ফুঁসছিল, অসম্ভব! এত বড় দলিলের ফাইলও কোথায় লুকাবে? চল বৃদ্ধাশ্রমে গিয়ে বুড়োকে ধরি। দলিল ছাড়া আমরা তো পথে বসে যাব। দিনটা ছিল বৃহস্পতিবার। বৃদ্ধাশ্রমে ছোট্ট অফিস ঘরে তখন অ্যাডভোকেট সাজ্জাদ সাহেব, একজন পাবলিক এবং 2জন সাক্ষী উপস্থিত। আমার সামনে রাখা চূড়ান্ত ট্রাস্টের আইনি দলিল। জাহির সাহেব বারবার জিজ্ঞেস করছিলেন, শাহেদ সাহেব, আপনি কি সত্যি নিশ্চিত? এটা সই করলে আপনার ছেলেদের আইনি কোনো অধিকারী আর থাকবে না কিন্তু। আমি কলমটা হাতে নিলাম। আমার হাত একটুও কাঁপলো না। যে ছেলেরা আমার রক্তের সম্পর্ককে বিসর্জন দিয়েছে, তাদের সাথে আমার আইনি সম্পর্ক রাখারও কোনো অর্থ হয় না। আমি সই করে দিলাম। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধাশ্রমে দরজায় বিকট শব্দ করে একটা গাড়ি এসে থামলো। ধামধাম করে পা ফেলে ভেতরে ঢুকে পড়ল সাফিন আর শুভ। তাদের চেহারায় উদ্বেগের চেয়েও বেশি ছিল উদ্ধত রাগ।
সাফিন এসে সোজা আমার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, বাবা, বাড়ির মূল দলিলপত্র কোথায়? তুমি কি সেগুলো সাথে করে নিয়ে এসেছো? জলদি বের করো, আমাদের জরুরি দরকার। শুভ সুর মেলালো, হ্যাঁ বাবা, দলিল ছাড়া ফ্ল্যাটের ভাড়া আটকে আছে। কাগজগুলো দাও, আমরা কাজ শেষ করে চলে যাই। আমি শান্ত হয়ে চেয়ারে বসে রইলাম। সাজ্জাদ সাহেব টেবিলের ওপর থেকে ট্রাস্টের নতুন স্ট্যাম্প পেপার আর আইনি নোটিশের ফাইলটা তুলে ধরে সাফিনদের দিকে এগিয়ে দিলেন। সাজ্জাদ সাহেব গম্ভীর গলায় বললেন, দেরি করে ফেলেছো তোমরা। এই যে দেখছো কাগজটা, শাহেদ সাহেব তার পুরো 6 তলা বিল্ডিং এবং ওনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি এই বৃদ্ধাশ্রম ট্রাস্টের নামে দান করে দিয়েছেন। আজ থেকে এই বাড়ি আর তোমাদের নয়। আর হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকেও ওই বাড়ি খালি করার আইনি নোটিশ পাঠানো হচ্ছে। কথাটা শোনা মাত্র সাফিন আর শুভর পায়ের নিচের মাটি যেন সরে গেল। সাফিনের হাত থেকে গাড়ির চাবিটা খসে মেঝেতে পড়ে গেল, আর শুভ হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল, যেন তারা কোনো জ্যান্ত প্রেতাত্মাকে দেখছে। আমি ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সাফিনের চোখের দিকে তাকালাম। আমার গলায় কোনো রাগ ছিল না, ছিল শুধু গাম্ভীর্য। তোরা ভেবেছিলি তোরা আমাকে পর করে দিলে আমি নিঃস্ব হয়ে যাব? মনে রাখবি সাফিন, যে বাবা তিল তিল করে রাজ্য গড়তে জানে, সেই বাবা সিদ্ধান্ত নিলে সাম্রাজ্য এক নিমেষে গুড়িয়ে দিতেও জানে। আমার মুখের কথা শুনে সাফিন আর শুভ বেশ কিছুক্ষণ একদম চুপ হয়ে রইল। হয়তো তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের সোজা সাপটা বাবাটা এমন একটা চাল চালতে পারে। হঠাৎ সাফিন অ্যাডভোকেট সাজ্জাদ সাহেবের টেবিলের ওপর হাত দিয়ে চাপড় মেরে চিৎকার করে উঠল, আপনি কি আমাদের বোকা পেয়েছেন? বাবা এই বয়সে মানসিকভাবে অসুস্থ। ওনাকে ফুসলিয়ে এই বৃদ্ধাশ্রম আপনাদের নামে সব লিখিয়ে নিয়েছে। আমরা কোর্টে যাব, মামলা করব। সাজ্জাদ সাহেব টেবিলের ওপর থেকে চশমাটা তুলে মুছে নিলেন, তারপর শান্ত গলায় বললেন, কোর্টে যাওয়া তো আপনাদের অধিকার, তবে ভেবেচিন্তে পা বাড়াবেন। শাহেদ সাহেব একদম সুস্থ আর সজ্ঞানেই সিদ্ধান্ত নিয়েছেন। সিভিল সার্জন থেকে শুরু করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সবাই এখানে উপস্থিত থেকে কাগজে সই করিয়েছেন। আইনি কোনো ফাঁকফোকর রাখা হয়নি। খামোখা কেসের পেছনে টাকা নষ্ট করে পথে বসবেন না। শুভ এবার একদম ধপ করে আমার পায়ের কাছে বসে পড়ল। একটু আগেও যার মুখে ছিল উদ্ধত ভাব, সেই গলায় এখন উপচে পড়ছে তীব্র ভয়। বাবা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের এভাবে রাস্তায় বসিয়ে দিও না। আমি নতুন বিয়ে করেছি, বউকে নিয়ে এখন কোথায় দাঁড়াবো? ভুল তো মানুষই করে বাবা, চলো আমরা বাসায় যাই। আমি শুভকে দেখলাম। এই শুভ যখন ছোটবেলায় অসুস্থ হতো, কত রাত যে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, আজ সেই ছেলে নিজের সুবিধার জন্য কান্নাকাটি করছে। কিন্তু যে কান্না মানুষ শুধু নিজের স্বার্থ হারানোর পর কাঁদে, সে কান্নায় আমার আর মন গলে না। আমি সোজা হয়ে বসে বললাম, তুই যখন বউয়ের সংসারের অজুহাত দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করেছিলি, তখন একবারও মনে হয়নি তোর এই বুড়ো বাবাটার থাকার মতো একটা জায়গা দরকার? তোদের কাছে তো আমি 1 টাকাও চাইনি, শুধু চেয়েছিলাম নিজের বানানো বাড়ির একটা কোণে একটু শান্তি, সেখানে তোরা আমাকে বোঝা বানিয়ে দিলি। ক্ষমা করার শক্তি আমার আছে শুভ, কিন্তু তোদের ওপর যে বিশ্বাসটা ছিল সেটা আর কোনোদিন ফেরত আসবে না। পরদিন সকালের মধ্যে বিষয়গুলো আইনিভাবে রূপ নিল। প্রশাসনের লোক এসে 6 তলা বিল্ডিংয়ের মূল গেটে নতুন বোর্ড ঝুলিয়ে দিল, পিতামাতার আশ্রয়। সাফিন আর শুভর সামনে আর কোনো পথ ছিল না। ম্যাজিস্ট্রেট আর পুলিশের উপস্থিতিতে বাধ্য হয়ে নিজেদের ব্যাগ প্যাকেট গুছিয়ে তাদের রাস্তায় নামতে হলো। বিল্ডিংয়ের নিচে নেমে দুই ভাইয়ের বউদের ঝামেলা শুরু হয়ে গেল, কার স্বামীর কারণে আজ রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নামতে হলো তা নিয়ে নিজেদের মধ্যে শুরু হলো বাগবিতণ্ডা। আর সাফিন আর শুভ একে অপরকে দোষ দিয়ে কলার ধরে মারামারি করার উপক্রম। যে 6 তলা বাড়ি নিয়ে দুই ভাই এত অহংকার করেছিল, ভাড়ার টাকা ভাগ করা নিয়ে আমার সামনে ঝগড়া করেছিল, আজ সেই বাড়ি দরজাতে তারা নিঃস্ব, গৃহহীন। আমি একটা রিকশায় ওঠার সময় সাফিন দৌড়ে এসে রিকশার হুড় ধরে কেঁদে ফেলল, বাবা, আমাদের একটা শেষ সুযোগ দাও, আমরা তোমারই তো সন্তান। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোদের কোনো শাস্তি আমি দিইনি সাফিন, তোরা আমাকে পর করে নিজেরা রাজত্ব করতে চেয়েছিলি, আমি শুধু তোদের নিজেদের উপার্জনে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিলাম। যে সন্তান নিজের বাবার কষ্টের সম্মান দেয় না, কোনো বাড়ি তাদের কাছে স্থায়ী হয় না। রিকশা চলতে শুরু করলো, পেছনে পড়ে রইলো আমার রক্ত ঘামে বানানো দালানটা, আর তার সামনে দাঁড়িয়ে রইল দুটো মাথা নোয়ানো সন্তান।
বৃদ্ধাশ্রমের নিজের ছোট্ট রুমটাতে ফিরে এসে ট্রাভেল ব্যাগটা একপাশে রাখলাম। জানালার বাইরে তাকাতেই বিকেলের হালকা বাতাস মুখে লাগলো। বুকের মধ্যে কোনো রাগ বা আফসোস নেই, অদ্ভুত একটা হালকা ভাব কাজ করছে। নিজের সারা জীবনের উপার্জন দিয়ে দুই ছেলেকে ঘর বানিয়ে দিতে গিয়ে নিজেই আশ্রয় হারিয়েছিলাম। আজ সেই ৬ তলার বাড়িটা হয়তো আমার রইল না, কিন্তু আমার মতো আরও অনেক নিঃসঙ্গ মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়ে গেল। জীবনের এই শেষ প্রান্তে এসে হয়তো নিজের ছেলেদের হারিয়েছি, কিন্তু নিজের আত্মসম্মানটুকু হারাইনি। বন্ধুরা, আজকের এই খুব সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।